কিসের মতো লাগছে। একটু আগেই তো ইছান তাকে অপমান করেছে, আর এখন ঠিকই বউয়ের সাথে পিরিত দেখাচ্ছে। যত সব ঢং মনে হচ্ছে তার কাছে। মনটা চাচ্ছে দুজনকে গিয়ে অনেক কথা শোনাতে, সানাইয়ের প্রতিশোধ কালই তুলবে। রাগে ফুসফুস করতে করতে রুমে চলে আসলো। হঠাৎ ইছান পদ্মের সাথে রায়হান আহমেদের দেখা হয়ে গেল। তিনি ইছানকে দেখে বললেন, কে ইসান, তোমরা এখানে কি করছো? ইছান যেন কারেন্টের শক লাগলো। ম্যাডামের ইচ্ছা হয়েছে তাই বাইরে হাঁটছে একটু। রায়হান আহমেদ একটু মজা নেওয়ার জন্য বললেন, ও বুঝেছি, এখন যদি আমরা ডাকতাম ইসান আসো আমরা আড্ডা দিই, তখন তো আসতে না। ইছান মনে মনে বিড়বিড় করলো। তোমরা আর বউ কি এখনো নাকি? আশ্চর্য। ওই যে তখন বলেছিলেন এসেছিলাম তো। রায়হান আহমেদ ইছানের কাঁধে হাত চেপে বলল। আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। ইছান হাসলো আর মনে মনে বলল, তুমি গেলেই বাঁচি। সব সময়ই পিছনে পড়ে থাকে, 2 মিনিটও শান্তি দেয় না, আর হসপিটালে থাকলে তো কথাই নেই। ইছান বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। পদ্ম ইছানের সোজাসুজি দাঁড়িয়ে বলল, উনি এমন বললেন কেন? এমনি করেন সবসময়। মেবি আমি বিয়ে করেছি, সহ্য হচ্ছে না তার। ইছান আর পদ্ম আবারও হাঁটা শুরু করলো। এক জায়গায় মনে হয় 100 বার হাঁটা শেষ তাদের। এক গন্ডিই বারবার হাঁটছে। শেষে ইছান বিরক্ত হয়ে গিয়েছিল, তাই পদ্মকে নিয়ে রুমে চলে এসেছে। পদ্ম চাচ্ছিল না আসার জন্য, জোর করে নিয়ে এসেছে। রুমে এসে এখন পদ্ম ঘাপটি মেরে বসে আছে। ইছান পদ্মকে দেখলো। ইছান কিন্তু পদ্মের সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পদ্মের কোনো হেলদোল নেই। ইছান পদ্মের হাতটা টেনে দাঁড় করালো। কি হয়েছে তোমার? পদ্ম ইছানের হাত ছেড়ে দিল। কিছু হয়নি। এবার ইছান পদ্মের কোমর জড়িয়ে ধরলো। পদ্মকে একটু কাছে টেনে বলল, কি হয়েছে পদ্ম ফুলের? কিছু হয়নি। পদ্মকে ইছান আর একটু কাছে টেনে বলল। কি হয়েছে বলবে তো? পদ্ম আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল। আমি কি সব সময় বাইরে যাওয়ার জন্য বায়না করি বলুন? আপনি চলে আসলেন কেন? আমার এখন ভালো লাগছে না। ইছানের গাল এবার পদ্মের গাল স্পর্শ করলো। ঘড়িতে প্রায় 11:30 বাজতে চললো। তুমি একটা মেয়ে মানুষ, যদিও আমি ছিলাম তাই বলে তো আর রিস্ক নেওয়া যাবে না, তাই না? আর পাহাড়ি এলাকায় এত রাতে বাইরে থাকা ঠিক নয় পদ্মফুল। পদ্ম নুয়ে গেল ইছানের কথায়। ইছানের থেকে নিজের গালটা সরিয়ে আনে। পদ্ম ইছানের সেই খোঁচা খোঁচা দাড়িতে হাত দিল। আপনার এই দাড়িগুলো খুব পচা, আমার গালে একদম ঢুকে যায়। ইছান হাসলো মেয়েটার কথা শুনে। ওরাও আমার মতো তোমাকে আদর করতে চায়। পদ্ম বুঝলো না। বুঝিনি আমি। ইছান পদ্মের সামনে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল, আমি যেমন তোমাকে আদর করি, ওরা ঠিক তেমন আদর করতে চায় তোমাকে। পদ্ম বোকাভাবে বলল। এই দাড়িগুলো তো গালে ঢুকে যায়, আর আমারও অস্বস্তি লাগে। ইছান হেসে দিল। তাই? ইছান পদ্মের হাতটা পিছন দিকে নিয়ে তার একটা হাত দ্বারা আবদ্ধ করে ফেললো, আর এক হাত দিয়ে পদ্মের মুখে হাত বুলাতে লাগলো। আমার একটা অনুমতি চাই পদ্ম। পদ্ম অবাক হলো। হঠাৎ ইছান কি বলছে এসব সে বুঝে উঠতে পারলো না। পদ্ম ইছানকে বলল। কিসের অনুমতি? ইছান কথা ঘোরানোর জন্য বলল, আগে অনুমতি দাও। দিলাম অনুমতি। ইছান ভ্রু কুঁচকে তাকায় পদ্মের দিকে। সত্যি তো? পরে কিন্তু আবার রাগ করা বা লজ্জা পাওয়া যাবে না। পদ্ম না বুঝে মাথা নাড়ল। ইছান হাসলো পদ্মের কাণ্ড দেখে। পরক্ষণেই ইছান পদ্মের ওষ্ঠ তার ওষ্ঠের সাথে মিলিয়ে দিল। সাথে সাথে পদ্মের শরীর কেঁপে উঠল। ইছান সে অসহায় চুলগুলোকে চেপে ধরল। তাও ইছানের কোনো হেলদোল নেই। আবার কিছু মুহূর্ত বাদে ইছান পদ্মকে ছেড়ে দিল। পদ্ম তো তখন না বুঝে মাথা নাড়িয়েছিল, এখন তো সে লজ্জায় মরে যাচ্ছে এমন অবস্থা। মাথা তুলে তাকাতে পারছে না ইছানের দিকে। মুখটা খিচিয়ে রাখলো। মনে হচ্ছে সে এখনই শেষ হয়ে যাবে। পদ্ম এদিকও যেতে পারছে না, ওদিকও না। ইস, একবার যদি ইছানের মুখটা দেখা যেত। সেও কি পদ্মের মতো লজ্জা পাচ্ছে? ইছান পদ্মকে স্বাভাবিক করতে বলল। পদ্ম, তাড়াতাড়ি জড়িয়ে ধরো আমাকে, তুই তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছ। পদ্ম তার সব লজ্জা বিসর্জন দিতে ইছানকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল। ইছান হাসছে, পদ্মের মাথায় চুমু এঁকে দিল। আর পদ্ম যেভাবে ইছানকে জড়িয়ে ধরেছে, যেন শত কোটি বছর পার হয়ে গেলেও ইছান পদ্মকে ছাড়বে না। পদ্মের প্রতি হাজার হাজার অনুভূতি এসে ইছানের মনে হানা দিল। কেন এই বাচ্চা মেয়েকেই তার এত পছন্দ? উফ, ইছান এবার তুই শেষ এই বাচ্চা মেয়ের প্রেমে পড়ে। তখন যদি পদ্মকে না বিয়ে করতো, আজ এই সুন্দর একটা মোমেন্ট তার কি দেখা হতো? কি যে শান্তি লাগছে। সকাল 9টা। ইছানের চোখে ঘুম নেই। মূলত সে ঘুম উড়ে গিয়েছে, তবে সে বিছানা ছাড়তে পারছে না। তার ম্যাডাম তাকে ছাড়ছে না, নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ইছান এভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গিয়েছে। সে উঠল পদ্মকে ছেড়ে। পদ্মের অগোছালো শাড়ি ঠিক করে দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে ডাকলো, কিন্তু উঠান তার নামগন্ধ নেই। সে আরো মুখে বালিশ চেপে ধরে ঘুমোচ্ছে। ইছান এবার পদ্মের সামনে জোরে বলল, ওঠো পদ্ম, বেলা 12টা বাজতে চললো। পদ্ম তড়িঘড়ি করে উঠে চোখ মুখ ডলতে শুরু করে। বেশ কিছু সময় পর পদ্ম স্থির হয়ে বসে। ইছান পদ্মের হাতটা টেনে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতে হবে। আমরা এখানেই নাস্তা করবো আজ। পদ্ম মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল।
মুখ ধুয়ে পানিও মুছে নিয়ে আবার এসে বসেছে বেডে। ইঝান নাস্তা নিয়ে আসলো রুমে। পদ্মের মুখের পানি নিজের হাত দ্বারা মুছে দিল। তারপর দুজনে নাস্তাটা সেরে নিল। আজ পদ্মের মুখ বন্ধ, কথা বলছে না সে, মাথাটা ভার হয়ে আসছে। আজ সাজেকের তৃতীয় দিন, সবাই আজও ঘুরতে বের হবে, কিন্তু আজ নাকি পদ্মের মন চাচ্ছে না ঘুরতে যাওয়ার জন্য। ইঝান একটু নিচে গিয়েছিল। এই মুহূর্তে সানেয়া ইঝান আর পদ্মের রুমে আসলো। দরজা খোলাই ছিল, যার কারণে সানেয়া খুব সহজে ঢুকে যেতে পারলো। পদ্ম বসেছিল, হঠাৎ তাকে দেখে অবাক হয়। সানেয়া পদ্মের মুখ চেপে ধরলো। বেয়াদব মেয়ে। পদ্ম অবাক হয়ে গিয়েছে, আগাগোড়া কিছু মাথায় ঢুকছে না, কি হচ্ছে তার সাথে। পদ্মকে শাড়ি পরা দেখে আরো রাগ হয় সানায়ার। বেডের পাশে টেবিলটাতে একটা কাচের গ্লাস ছিল, সেটার পশ্চাৎ দিয়ে পদ্মের থুতনিতে বাড়ি দেয়, যার কারণে পদ্মের পুরো শরীর কেঁপে ওঠে। চোখগুলো বুঝে আসছে, না চাইতেও চোখ দিয়ে হাজারো অশ্রু ঝরে পড়ে। এগুলো যেন এজান না জানে, তাহলে কিন্তু তোমার সাথে খুব খারাপ হবে। তোমার জন্য এজান আমাকে প্রতিনিয়ত অপমান করেছে, সে আমাকে পাত্তাই দেয়নি। ভুলেও যদি বলেছ এসব, তাহলে তুমি ভাবতেও পারছো না কি হবে তোমার সাথে। ব্যাস এটুকু বলেই সানায়া চলে গেল। এদিকে ব্যথায় পদ্ম কাতরাচ্ছে। দ্রুত ঘটে যাওয়া ঘটনা শ্রবণ করতে তার ভীষণ কষ্ট হলো, পারছে না ব্যথা সহ্য করতে। পদ্ম দু হাত মুখে ধরে কান্না করছে। ইঝান আসলো কিছুক্ষণ পর, পদ্মকে রুমে দেখলো না। ওয়াশরুমে পানির আওয়াজ শোনা যাচ্ছে। ইঝান টোকা দিল, সাথে সাথে দরজা খুলে পদ্ম বের হলো। ইঝান পদ্মকে দেখে থমকে রইল। যে জায়গায় সানায়া গ্লাস দিয়ে বাড়ি মেরেছিল সেই জায়গা কেমন লাল হয়ে আছে। ইঝানও বুঝতে পারল না পদ্মের থুতনিতে কি হয়েছে। পদ্ম ইঝানকে জড়িয়ে ধরে অজস্র অশ্রু ফেলছে। ইঝান বুঝলো না এই ক্ষতটা কিভাবে হয়েছে, আর পদ্মের এভাবে পাগল হয়ে কান্নার কারণ। পদ্ম কান্নারত গলায় বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি এখানে আর থাকবো না। পদ্ম বেঘোরে কান্না করছে। ইঝান যেও থামাতে পারছে না। মেয়েটা কাঁদতে কাঁদতে ইঝানের বুক ভাসিয়ে দিয়েছে। ইঝান পদ্মের এসব পাগলামোর মানে বুঝছে না, যেন তার প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, তাই সেজন্য সে কান্না করছে। ইঝান পদ্মের মাথায় হাত বোলাতে লাগলো। আর কতক্ষণ এভাবে ধরে কাঁদবে। অবশেষে পদ্ম নিচ থেকে ইঝানকে ছেড়ে দিল। ইঝান পদ্মের চুলে হাত দিয়ে বলল, কেন কেঁদেছ? পদ্মের আবার সেসব কথা মনে পড়ে গেল, আবারও টুকরে কেঁদে উঠল। ইঝান শান্ত কণ্ঠে বলল, আবার কাঁদছো কেন? এখন বাসায় যাবেন? এখানে থাকলে কি সমস্যা? পদ্ম অসহায় দৃষ্টিতে ইঝানের দিকে তাকিয়ে বলল, প্লিজ বাসায় নিয়ে চলুন না। ইঝান পদ্মের থুতনিতে হাত দিল, সাথে সাথে পদ্ম ব্যথায় উফ করে উঠল। এখানে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? পদ্ম ঘাবড়ে গেল। কিছু হয়নি, আমি ব্যথা পেয়েছি। ইঝান বিশ্বাস করল না। কিভাবে ব্যথা পেয়েছো? ইঝানের কথায় পদ্ম আমতা আমতা করে বলল। এত কথা জিজ্ঞেস করছেন কেন? ইঝান পদ্মের গালে হাত দিয়ে বলল, মিথ্যে কথা বলতে পারো না জানি, তাও কেন বলার চেষ্টা করছো? কি হয়েছে সত্যি করে বলো। ইঝানের কথা শুনে পদ্মের মনে হলো ইঝান হালকার উপর ঝাপসা হুমকি দিয়েছে। কিছু হয়নি বললাম তো। ইঝান ইচ্ছে করে পদ্মের সেই আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা দিল। বলতে বলেছি বলো, না হলে তুমি আমার সবচেয়ে খারাপ রূপ দেখবে। পদ্ম ব্যথায় মুখ খিচে রইল একদম। এই ইঝানের কি মায়া দয়া নেই? চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। বলছি। ইঝান বেডে বেশ আরাম আয়েশ করে বসলো। বলো। পদ্ম ভয়ে ভয়ে মুখ খুলছে তো আবার খুলছে না, এই অবস্থা। তার ভয় লাগছে, যদি ইঝান ওই মেয়েকে ধরে সে যদি আবারও পদ্মের সাথে এমন করে। পদ্মকে চুপ থাকতে দেখে ইঝান জোরে সোরে ধমক দিল। অভদ্রতা বেশি হচ্ছে বোধহয়। পদ্ম ঈষৎ কেঁপে উঠল। বলছি। আমি যদি উঠি তাহলে খারাপ হয়ে যাবে খুব। পদ্মের মুখ মলিন হয়ে গিয়েছে। ওই দিন আপনার পাশে একটা মেয়ে বসতে চেয়েছিল না? আর প্রথম আমি যখন আপনার বাসায় গেলাম তখন একটা মেয়ে এসেছিল, আমি আসলে নামটা জানি না। ইঝান বুঝলো পদ্ম সানিয়ার কথা বলছে। হ্যাঁ, কি হয়েছে? ও কিছু বলেছে তোমাকে? পদ্মের চোখ আবার পানি চলে আসলো। উনি আমাকে এমন করেছেন। সকালে নাস্তা করার পর আপনি যখন বাইরে গিয়েছিলেন তখন আপুটার রুমে আসে, আমি বুঝতে পারিনি। উনি এসেই আমার মুখটা চেপে ধরে। দ্রুত ঘটে যাওয়া ঘটনা, আমি বুঝতে পারছিলাম না। তারপর আপুটা কাচের গ্লাস দিয়ে আমাকে আঘাত করে। আমি তো কিছুই বুঝলাম না কেন উনি এমন করছেন। তারপর আবার কি কি যেন বললেন আমার জন্য নাকি আপনি আপুকে পাত্তা দেননি। আবার এটাও বলেছেন আমি যেন আপনাকে কিছু না বলি। এরপর উনি চলে যায়। আপনি দয়া করে ওনাকে কিছু বলবেন না, আমাকে আপনি আমাদের গ্রামে দিয়ে আসুন, ওখানে আমি খুব ভালো থাকবো। বলে পদ্ম কাঁদতে শুরু করলো। ইছানের চোয়াল শক্ত হয়ে এলো। এই সানায়াকে আজ মেরেই ফেলবে, তার উপর রাগ পদ্মের উপর ঢালবে কেন? ইঝান নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, দ্রুত
পায়ে রুম ত্যাগ করলো। আসার সময় রুমের দরজা লক করে দিয়েছে যেন পদ্ম বেরোতে না পারে। সানেয়া হেসে হেসে কথা বলছে কার সাথে জানি। হঠাৎ তার ফোন কেউ নিয়ে গেল। সানেয়া পিছনে ঘুরে দেখে ইঝান দাঁড়িয়ে আছে। ইঝানের চোখে মুখে খুব রাগ, সেটা দেখে বোঝা যাচ্ছে। কেন জানি সানেয়ার মনে এক অজানা ভয় হানা দিল। পদ্মকে কেন এমন করেছেন? ও আপনার কি ক্ষতি করেছে? আপনি কি আসলেই ডাক্তার? আমি আশ্চর্য, একজন ডাক্তার হয়ে আপনি পিচ্চি একটা মেয়ের সাথে এমন করেছেন। বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? আর আমি কাকে বিয়ে করি, ভালোবাসি আর কাকে পাত্তা দেই সেটা একান্তই আমার ব্যাপার। আপনি জানেন আপনি কত বড় ভুল করেছেন। এমন করা উচিত হয়নি। কতটা পাগল হলে আপনি এইভাবে পদ্মকে আঘাত করেছেন? প্রতিবন্ধী নাকি আপনি? সানেয়ার রাগে শরীর জ্বলে উঠল। ইঝানের কলার চেপে বলল, আমি কি কম সুন্দর নাকি? কেন তুমি এই মেয়েকে বিয়ে করেছো? প্রতিনিয়ত তুমি আমাকে অপমান করেছো। আমি কি বেশি কিছু চেয়েছি? আমি তো ওর আগে তোমায় ভালোবাসতাম। এত অপমানের পরও তো তোমার কাছে ছুটে গিয়েছে জান। আচ্ছা, এমন করে হয় না? তুমি ওই মেয়েকে ছেড়ে আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করবে। আমরা সুখী শান্তিতে বসবাস করব। প্লিজ ইসান, তুমি তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও। আমি সত্যিই কষ্ট পাচ্ছি ইসান। ইঝান এতক্ষণ তার রাগটা কন্ট্রোল করেছিল, আর সানায়া ইঝানের রাগ আবার বিগড়ে দিয়েছে। একে তো কলারে হাত দিয়েছে, আবার এসব বাজে কথা বলছে। ইঝান রাগে চোখটা বন্ধ করছে আবার খুলছে। একটা মেয়ে হয়ে কিভাবে একটা ছেলের কলারে হাত দিতে পারে? ইঝান সানায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এত বড় সাহস, আমার কলারে হাত দিয়েছিস? খুব সম্মান দিয়েছিলাম, কিন্তু তুই সম্মানের যোগ্য না। আর আমার পদ্মফুলের নামে এসব কথা বলার অধিকার কে দিয়েছে? ইঝান চারপাশে তাকিয়ে একটা কাঁচের গ্লাস পেল। যেভাবে সানায়া পদ্মকে আঘাত করেছে ঠিক সেভাবে ইঝান সানায়াকে আঘাত করলো একই জায়গায়। সানায়া যেন কলিজা ছেদ করে উঠেছে। পদ্মফুলকে কখনো আমি আঘাত করিনি। রাগ হয়েছে তার প্রতি অনেকবার, তাও তাকে একটা টোকা পর্যন্ত দেইনি। আর তুই আজ এত বড় দুঃসাহস দেখিয়েছিস? মেয়েটার তো কোনো দোষ ছিল না, কেন ওকে কষ্ট দিয়েছিস? তুই যদি নেক্সট টাইম এসব করেছিস, নিজ হাতে তোর কলিজা এনে তোর হাতে দিব। ইজহান যতটা ভালো আবার তত বেশি খারাপ। আর আমার কলারে হাত দেওয়া, তাই না? ইচ্ছে করছে আরো দুটো দেই। ইঝান বেরিয়ে আসলো সানায়ার রুম থেকে। আবার দরজার কাছে এসে থেমে গেল, চোখ মুখ শক্ত করে বলল, তোর কিছু বলতে হবে না, সিআইকে আমি বলে দিব সব। তুই থাকিস ওই হসপিটালে। আমার জন্য আরো ভালো ভালো হসপিটাল বসে আছে, অন্তত চাকরির অভাব হবে না আমার। আর লাস্ট কথা, আমার আর পদ্মের মাঝে যদি আসিস তাহলে আমি ভুলে যাব তুই একটা মেয়ে। শুধু তুই মেয়ে দেখে কিছু করছি না। বলে ইঝান রুম থেকে চলে আসলো। ইঝান তার আর পদ্মের রুমের সামনে আসলো। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকা মাত্রই পদ্ম দৌড়ে আসলো ইঝানের কাছে। পদ্ম বিচলিত কণ্ঠে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? পদ্ম, রেডি হও তাড়াতাড়ি, আমরা এখনই বাসায় ব্যাক করব। পদ্ম অবাক হলো। সত্যিই যাবেন বাসায়? হুম। পদ্ম এত কষ্টের মাঝেও হেসে দিল। ইঝান খেয়াল করেছে এটা। পদ্ম ইঝান আর তার সব জামা কাপড় জিনিসপত্র ট্রলিতে গুছিয়ে রাখছে। সব গোছানো শেষ হয়ে পদ্ম রেডি হয়ে গেল। ইঝানও রেডি। ইঝান কাউকে কিছু না বলে পদ্মকে নিয়ে চলে আসলো। তারা একটা বাসে উঠে পড়লো। রাত 9টা। ইঝান পদ্মকে নিয়ে বাসায় আসলো। আজ তার সে ফ্ল্যাটে যায়নি, তারা একদম সোজা পদ্মের শ্বশুরবাড়িতে আসলো। কলিং বেল বাজতেই মুনির আশিক দরজা খুললেন। ইঝান আর পদ্মকে দেখে তিনি বেশ খুশি হলেন, আবার পরক্ষণেই তার মুখটা আবার অন্ধকার হয়ে গেল। পদ্ম তড়িঘড়ি করে বাসার ভিতরে আনলেন। এ কি পদ্ম, তোমার এমন হলো কিভাবে? পদ্ম নিশ্চুপ। ইঝান পদ্মের দিকে তাকালো। পদ্ম কিছু বলছে না। কোনো উত্তর না পেয়ে মুনির আশিক এবার ইঝানকে বলল, কি রে ইজান, কি হয়েছে ওর ওইখানে? 1 মিনিট, তুই কিছু করিসনি তো? ইঝান যেন হঠাৎ করে আসমান থেকে পড়ল। ও আবার কি করেছে? এই তার মা তাকে কখনো বিশ্বাস করে না, আরো পারে উল্টোপাল্টা দোষ তার ঘাড়ে চাপিয়ে দিতে। আশ্চর্য মা, আমি ওকে কি করব? ও হাঁটতে গিয়ে পড়ে গিয়েছে পাহাড়ি রাস্তাতে। ইঝান উপরে চলে গেল ট্রলি নিয়ে। পদ্মের গালে হাত দিয়ে মুনির শেখ বললেন, দেখেছো কেমন হয়ে গিয়েছে তোমার থুতনিটা? দেখে হাঁটবে না? হঠাৎ ড্রয়িং রুমে একজন মহিলা এসে বললেন, মুনিরা, কে এসেছে? পদ্ম ঠিক চিনল না মহিলাকে। মুনির শেখ পদ্মের হাত ধরে টেনে ওই মহিলার সামনে নিয়ে গেলেন। মুনির শেখ বললেন, ইজানের ফুপ্পি উনি। পদ্ম মুচকি হেসে ওনাকে সালাম করতে গেল, কিন্তু উনি তৎক্ষণাৎ পদ্মকে জড়িয়ে ধরে বলল, আরে আরে, সালাম করছো কেন? মুনির শেখ পদ্মের খাদে হাত দিয়ে বলল। ও তোমার ভাইয়ের পুত্রবধূ। মহিলা পদ্মকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, ও আমার ইজানের বউ। পদ্ম মাথা তুলে তাকালো ওনার দিকে। মুনির শেখ পদ্মের উদ্দেশ্যে বললেন, ওনার নাম হায়াত শেখ, তোমারও ফুপ্পি হবে, বুঝেছো? পদ্ম মাথা নাড়ালো।
হায়াত শেখ ও পদ্মের থুতনি ধরে বলল। কি গো, তোমার এখানে এমন লাল হয়ে আছে কেন? পদ্মের খারাপ লাগছে, আবার লজ্জা লাগছে। আজ যদি এটা না থাকতো তাহলে তো এমন প্রশ্ন কেউ করতো না। পদ্ম মনমরা হয়ে রইল। মুনিরা শেখ বললেন, ও ব্যথা পেয়েছে আপা। দেখছো মনিরা কেমন লাল হয়ে আছে। আচ্ছা আপা, ওকে নিয়ে যাই, ফ্রেশ হতে হবে তো, তারপর না হয় কথা বলো। যাও যাও। পদ্ম মুনিরা শেখের ওয়াশরুমে গেল, কারণ সে জানে ইছান তার ওয়াশরুমে হয়তো ফ্রেশ হচ্ছে। তাই সে আর রুমে গেল না, ফ্রেশ হয়ে নিচে আসলো। হায়াত শেখ আর মুনিরা শেখ রান্না করে, কারণ তাদের কথা শোনা যাচ্ছে। পদ্ম তাদের সাথে যোগ হলো। মুনিরা শেখ রান্না করছেন, পদ্ম আর হায়াত শেখ কথা বলছে। ইছান দেখলো পদ্ম রুমে আসছে না, তাই নিচে আসলো। সোজা রান্নাঘরে এসে বলল, কি ব্যাপার পদ্ম, রুমে আসোনি কেন? পদ্ম হকচকিয়ে গেল। ইছান একেবারে রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে। ইছানকে হায়াত শেখ বলে উঠলেন, শুধু বইয়ের খবর নিলে হবে? এই যে বুড়ি ফুফিটা দাঁড়িয়ে আছে তার খবর তো একবারও নিলে না। বুঝলে মনিরা, তোমার ছেলে বিয়ের পর পাল্টে গিয়েছে, এখন আর তার একমাত্র ফুপির খবর নেয় না। ইছান হায়াত শেখকে জড়িয়ে ধরে বলল, তুমি তো ভালোই আছো দেখছি, কিন্তু আমার বউ তো ভালো নেই, দেখছো না ব্যথা পেয়েছে, একটু ট্রিটমেন্ট করতে নিয়ে যাই। ইছানের কথায় মুনিরা শেখ আর হায়াত শেখ একসাথে হেসে উঠল। যাও, বইয়ের সেবা করে আবার নিচে পাঠিয়ে দিও। ইছান পদ্মের হাত ধরে টেনে উপরে নিয়ে আসলো। পদ্ম তো লজ্জায় শেষ। ছি, এই ইছান ভালোই পারে পদ্মকে লজ্জা দিতে। রুমে আসার সাথে সাথে পদ্ম ইছানের হাত ছেড়ে দিল। ইছান ড্রয়ার থেকে একটা মলম নিল। পদ্ম কোমরে হাত দিয়ে বলল, আপনি এত বাজে কথা বলেন কেন? মা আর ফুপি কি ভাবছে বলুন তো, নির্লজ্জ কোথাকার। ইছান পদ্মের থুতনিতে মলম লাগাতে লাগাতে বলল, কে কি ভাবছে বা ভাববে সেটা নিয়ে ইজানের মোটেও আপত্তি নেই, ভাবলে সমস্যা কোথায়? আর আমি তো এখনো কিছুই করিনি, যখন করব তখন নির্লজ্জ বলবে। এর আগে এসব কথা কিন্তু সহ্য করব না পদ্মফুল। ইছানের কথায় পদ্ম ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো এই লোক ভালো হবে না। সে ভালো করেই জানে তার কি একটু লজ্জাবোধ নেই। একটা অসহায় মেয়েকে পেয়ে এসব বলে। ইছান পদ্মের মলম লাগানো শেষ করে আবার জায়গা মতো মলম রেখে দেয়। শোনো, এটা আবার লাগিয়ে নিও, প্রত্যেকবার যে আমি লাগিয়ে দিব সেটা ভেবো না। ইছানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মের ভীষণ অভিমান হলো কথাটি শুনে। দ্রুত পায়ে রুম থেকে চলে আসলো। নিচে হায়াত শেখ আর মুনিরা শেখ বসে কথা বলছেন। পদ্ম তাদের কাছেই গেল। পদ্মকে দেখে হায়াত শেখ বললেন, কি গো, তোমার বরের সেবা শেষ হয়েছে? পদ্ম সৌজন্যবোধক হাসি দিল, তবে কিছু বলল না। মুনিরা শেখ পদ্মকে ওনার পাশে বসিয়েছেন। মুনিরা শেখ পদ্মের চিবুক ধরে বলল, পরের বার দেখে শুনে হারবে, বড় হয়েছো, বিয়ে হয়েছে, সবকিছুই খেয়াল রাখতে হবে। পদ্ম মাথা নাড়িয়ে বলল। জি মা। হায়াত শেখ পদ্মের কাঁধে হাত দিয়ে বলল, মনিরা, তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। পদ্ম মুচকি হাসলো। ছোট থেকেই কেউ যদি তার সামনে তাকে নিয়ে প্রশংসা করে তাহলে সে খুব খুশি হয়, মন চায় প্রজাপতির মতো ডানা মেলে উঠতে। তাদের তিনজনের মাঝে ইছানের আগমন ঘটলো। ইছান পদ্মের পাশে বসেছে। শুধুমাত্র এখানে মুনিরা শেখ আর হায়াত শেখ আছেন বলে উঠে যেতে পারছে না। তা না হলে তার শাশুড়ি শত প্রশ্ন করবেন। ইচ্ছে করছে উঠে যেতে, পরিস্থিতি এমন যে সে উঠতে পারছে না। হায়াত শেখ ইছানের উদ্দেশ্যে বললেন, ইজান কি তোমার ওই ফ্ল্যাটে থাকো? ইছানের কোনো হেলদোল নেই। সোফায় একেবারে আধশোয়া হয়ে বসেছে। থাকি, তবে অন্য কোথাও চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে থাকবো, না হলে এখানে পদ্মকে রেখে যাব, আমি আলাদা থাকবো। ইছানের কথায় মুনিরা শেখ আর পদ্ম দুজনেই অবাক হয়ে যায়। পদ্ম মনে মনে বলছে, এই লোকটা এমন বলছে কেন? কি আবল তাবল বলা শুরু করেছে। মুনিরা শেখ অবাক কণ্ঠে বলল, অন্য কোথাও চাকরি মানে কি বলছিস তুই এসব? ইছান যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে উত্তর দিল, এই হসপিটালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অন্য কোথাও চাকরি নিব। কোথায় নিবি এখন? কত হসপিটাল বসে আছে আমার জন্য, বাদ দাও এসব কথা, আমারটা আমাকে ভাবতে দাও। পদ্ম পিছন ফিরে ইছানের দিকে তাকালো। ইছান তার দিকেই তাকিয়ে আছে। ইছানের দৃষ্টি যেন খুব গভীর। তৎক্ষণাৎ পদ্ম আবার সামনে ফিরে গেল। মুনিরা শেখ অসহায় কণ্ঠে বলল, তোকে নিয়ে আমি আর পারি না। কেন যে হুটহাট সিদ্ধান্ত নিস? আমি শুধু তোর ভালো চাই। ইছান পদ্মের দিকে তাকিয়ে বলল, ভালোই আছে যে বউ বিয়ে করিয়েছো। সবাই একদম পদ্মের দিকেই তাকালো, যা দেখে পদ্মের খুব অস্বস্তি লাগা শুরু করলো। মাথাটা নিচু করে ফেললো। হায়াত শেখ বললেন, এরকম সুন্দরী বউ বিয়ে করলে তো ভালো থাকার কথা। এই জন্যই তো ভালো আছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মুনিরা শেখ উঠে তাড়াতাড়ি দরজা খুললেন। হুমায়ুন শেখ এসেছেন। পদ্ম হুমায়ুন শেখের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল।
তিনি খুব অমায়িক একজন মানুষ, তা দেখলেই বোঝা যায়। পদ্মকে ওনার মেয়ের মতোই স্নেহ করেন। বুঝতেই দেন না যে উনি পদ্মের শ্বশুর, ঠিক তার বাবার মতোই ভালোবাসেন। পদ্মের বাবা চলে যাওয়ার পর এই প্রথম পদ্মের যেন আফসোস হয়নি এই বাড়িতে এসে, কারণ হুমায়ুন শেখ যেন বুঝতেই দেননি কিছু। উনি রুমে চলে গেলেন, ওনার পিছন পিছন মুনিরা শেখও গেলেন। শুধু রয়ে গেল ইজহান, তার ফুপ্পি আর পদ্ম। হায়াত শেখ পদ্মকে উদ্দেশ্য করে বললেন, তা পদ্ম, আমরা দাদি ডাক শুনবো কবে? পদ্মতে যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। পদ্মকে লজ্জা দিতে ইজহান আরো বলল, তুমি কবে দাদি ডাক শুনতে চাও বলো। যেদিন তোমরা শোনাবে সেদিনই তো শুনতে পারবো, তাই না? আহা ফুপি থাক, তুমি বেশি টেনশন নিও না, তোমাকে খুব তাড়াতাড়ি দাদি ডাক শোনানোর দায়িত্ব নিলাম। পদ্ম তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারা কি সব কথা শুরু করেছে? লজ্জা করছে না তাদের? পদ্মের মন চাচ্ছে এখান থেকে উঠে চলে যেতে। হায়াত শেখ হেসে বললেন, বিয়ের আগে তো ইজহান শেখ এমন ছিল না, হঠাৎ কিভাবে বদলে গেল? বউয়ের সঙ্গ পেয়ে বদলে গিয়েছি ফুপি। হায়াত শেখ আরো কিছুক্ষণ বসে ইজহানের সাথে কথা বললেন। তিনি এবার উঠে নিজের রুমে গিয়েছেন। পদ্মও উঠে গেল, আর সাথে সাথে ইজহান পদ্মের হাত ধরে ফেললো। উঠে যাচ্ছ কেন? তা না হলে এখানে বসে কি করব? আপনার লাগামহীন কথাবার্তা শুনবো? আশ্চর্য, আমি কি আগে শুরু করেছি নাকি? হাত ছাড়ুন আমার। ছাড়লে কোথায় যাবে? পদ্ম একটু মজা করে বলল। আপনার থেকে দূরে চলে যাব। সাথে সাথে ইজহান পদ্মকে বুকে টেনে নিল। হুম, কোথাও যেতে দিব না, আমার বক্ষস্থলে একেবারে লুকিয়ে রেখে দিব। হ্যাঁ, ভালো লাগছে না এসব। ছাড়ুন, কেউ এসে পড়লে কি ভাববে? ইজহান ছেড়ে দিল পদ্মকে। যাও, এই ইজহান আর আটকাবে না তোমাকে। ছাড়া পেয়ে পদ্ম ছুটে চলে গিয়েছে, আর ইজহান একা একা বসে ফোন টিপছে। রাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষে সবাই বসে বসে কথা বলছে। ইজহানকে হুমায়ুন শেখ বললেন, তুমি নাকি অন্য হসপিটালে চাকরি নিবে, তোমার মা বলল। হ্যাঁ। এই কথা কেন বলছো? এই হসপিটালের সমস্যা কোথায়? আর তুমি তো প্রথম থেকে এখানে আছো, হঠাৎ কি এমন হলো যে এরকম সিদ্ধান্ত নিয়েছো? কোনো সমস্যা হচ্ছে না কি? না, আসলে আমি চাচ্ছি না ওখানে থাকতে। অবশ্যই কোনো সমস্যা হয়েছে দেখেই তো আমি থাকতে চাচ্ছি না। কি হয়েছে খুলে বলো। আমার বিষয়ে আমাকে ভাবতে দাও, সব ম্যানেজ করে নিব। এইসব ছাড়া আর কী বা বলবে? শোনো ইছান, তুমি ভুলে যেও না, পদ্ম কিন্তু তোমার জীবনের সাথে এখনও জড়িয়ে আছে। সবসময় নিজের কথাকে বেশি গুরুত্ব দিলে হবে না। মেয়েটা তোমার ভরসায় থাকবে সারা জীবন, তার কথা ভেবে সিদ্ধান্ত নিও। বাবা মাকে তো পাত্তা দাও না। তুমি তো মনে করো আমরা তোমার ভালো চাই না। কখনো আমার কথা পাত্তা দিয়েছো? নিজের যা মনে মনে আসে তাই করো। কেয়ারলেস ছেলে কোথাকার। ইজহান খুব কষ্ট করে কথাগুলো হজম করলো। কে বলেছে আমি তোমাদের কথা পাত্তা দেই না? তোমার কথায় আমি পদ্মকে বিয়ে করেছি। হ্যাঁ মানছি, আমি তোমার শুধু একটা কথা শুনিনি, তুমি চেয়েছিলে আমি সেনাবাহিনীতে জব করি, এই কথাই তো শুনিনি। কিভাবে তুমি আমাকে এসব অপবাদ দিচ্ছ? এমন না তো, তোমাদের কোনো কথা আমি কখনো পাত্তাই দেই না। আর পদ্ম, তাকে কি আমি অসুখে রেখেছি? ওই হসপিটাল থেকে আরও ভালো হসপিটালে চাকরি করব। কেন ওই হসপিটালে থাকবো না সেটা নিয়ে আর যেন কেউ মাথা না ঘামায়। এসব কথা শুনতে পারি না আমি। আর কি বলেছো কেয়ারলেস ছেলে কোন ভিত্তিতে এটা বলেছো? কি এমন করেছি তোমার সাথে যে তুমি আমাকে এরকম উপাধি দিয়েছো? আমি বাচ্চা ছেলে না যে এসব কথা মেনে নিব। যদি নেক্সট টাইম এসব কেউ আমাকে বলে, আমি কিন্তু এসব শোনার জন্য বসে থাকবো না। ইজহান হন হন করে চলে গেল উপরে। পদ্ম ভয়ে চুপসে গিয়েছে। কখনো ইজহানকে এভাবে কথা বলতে দেখেনি সে। তার জন্যই তো এসব হচ্ছে, মাথা কাজ করছে না। যদি আবার সবাই জেনে যায় তার জন্য ইজহান এমন করেছে, তাহলে তো সবাই তাকে ভুল বুঝবে। অনুশোচনায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। আবার কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলছে। হুমায়ুন শেখ রেগে বললেন, এই ছেলে সবসময় এমন করে। ছেলেকে ঠিকমতো শাসন করতে পারেনি মুনিয়া। তোমার ছেলে আর বাবার সাথে এভাবে কথা বলেছে, একটিবার ডাকও দাওনি। নিজের মর্জি মতো চলবেছে। দুনিয়া এত সোজা না। তোমার আজকারা পেয়ে ইছান এমন অভদ্র হয়ে গিয়েছে। হুমায়ুন শেখের কথায় মুনিরা শেখ কেঁদে ফেললেন। হায়াত শেখ বললেন, এত বড় ছেলেকে কি শাসন করবে? তুই কি মাকে কম জ্বালিয়েছিস নাকি? কেমন বদ ছিলি, আমি কি কিছু জানি না? আর ইজহান যে ডক্টরও ভালো হসপিটালে চাকরি করতে পারবে, তুই কেন মুনিরাকে বকাবকি করছিস? অবুঝের মতো ব্যবহার। আর তোর ছেলে তোর মতোই হয়েছে, ভাবকা বেটা।
উদয় ক্যাচাল বন্ধ কর। তোর ডাক দেওয়া উচিত হয়নি। ওর ভালো ও ছাড়া কেউ বুঝবে না। হায়াত শেখের কথায় হুমায়ুন শেখ একেবারে চুপ হয়ে গেলেন। তিনি ধপাধপ পায়ে চলে গেলেন। মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। যাই পদ্ম এতক্ষণ আড়ালে কেঁদেছে, এখন তার শাশুড়ির কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বলল, আমার কপালটা খারাপই ছিল মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটাও খারাপ করে দিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্ম। বেশ কিছুক্ষণ মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে নানান কথা বলল। হায়াত শেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বউ আর শাশুড়ির কান্না দেখলো। তোমরা দুজন গিয়ে এখন তাদের রাগ ভাঙাও, ওদের বোঝাও, আর কান্নাকাটি করো না। অনেক রাত হয়ে গিয়েছে। পদ্ম পা টিপে টিপে রুমে আসলো। রুম পুরো অন্ধকার করে রেখেছে ইছান। বাইরের আবছা আবছা আলো বারান্দায় এসে পৌঁছেছে। পদ্ম ভয় পেয়ে দৌড়ে ইছানের কাছে আসলো। পদ্ম ইছানকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলো। ইছান হাত সরিয়ে দিল। আবারও পদ্ম ইছানকে একইভাবে জড়িয়ে ধরেছে, তাও আগের থেকে আরো শক্ত করে। ইছানের গম্ভীর কণ্ঠ শোনা গেল, পদ্ম, তোমাকে আমার থেকে ছাড়াতে 1 মিনিটও লাগবে না, সো জোরাজুরি করার আগেই ছেড়ে দাও। পদ্ম মোলায়েম কণ্ঠে বলল। উফ, ডাক্তার সাহেব এত রাগ করছেন কেন? ভালোবাসি তো। ইছান আর ছাড়ানোর চেষ্টা করলো না। এভাবেই কিছু সময় দুজন দাঁড়িয়ে থাকলো। পদ্ম ইছানকে ছেড়ে সামনে দাঁড় করালো। পদ্ম ইছানের চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, সব সময় রাগ করলে হয় না, অনেক সময় কিছু কথা শুনে থাকতে হয়। বড়রা কখনো খারাপের জন্য বলেন না, আর বাবারা তো একদমই না। এভাবে হুটহাট মেজাজ গরম করা উচিত নয়। ইছান চোখ ছোট ছোট করে পদ্মকে দেখলো। কিভাবে পদ্ম ছেলে মানুষই ছেড়ে একদম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো কথা বলছে। ইছান পদ্মকে টেনে এনে দেয়ালের পাশে দাঁড় করালো। যদিও সে ব্যথা পেয়েছে, তাও টু শব্দ পর্যন্ত করেনি, মুখ খিচে রইল। ইছান পদ্মের পাশে দেয়ালে হাত রেখে বলল। তারপর? পদ্ম ঘাবড়ে গেল। তারপর আর কি? আর বলবেন না ম্যাডাম, আপনার কথা বলা শেষ। পদ্ম আমতা আমতা করে বলল, ঘুমাবো, চলুন না। ইছান পদ্মের কথা শুনলো। পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসলো। পদ্ম এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। ইছান তা দেখে পদ্মকে টেনে তার কাছে নিয়ে আসলো। পদ্মের মাথাটা তার বক্ষে মিশিয়ে বলল, পদ্ম, তোমার ডাক্তার সাহেব দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। সে আর ভদ্র বরের মতো সেজে থাকতে পারছে না। মনে খুব প্রেমের পিপাসা পেয়েছে পদ্মফুল। কেন এমন হচ্ছে বলো তো? পদ্ম ইছানের কথা শুনছে। কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে তা যেন ইছানের মনেই নেই। বোঝাই যাচ্ছে না একটু আগে শেখ বাড়ির উপর যুদ্ধ বয়ে গিয়েছিল। পদ্মের খুব হাসি পাচ্ছে। শুয়ে শুয়ে ইছানের কথা শুনছে আর হাসছে। রুমটা অন্ধকার, তাই পদ্মের হাসি ইছান দেখছে না। পদ্ম কথা বলছে না দেখে ইছান পদ্মকে ছেড়ে দিয়ে বলল, কথা বলছো না কেন? কি বলবো? ওয়েট ওয়েট, তুমি কি হাসছো? পদ্মের চোখগুলো আচমকা বড় হয়ে গেল। সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল তার। কোথায়? কখন? না তো, আমি একটু হাসিনি। তাই হাসোনি? না। তাহলে লাইট অন করে দেখি। আরে তার দরকার নেই। হ্যাঁ, আমি একটু হেসেছিলাম। দেখেছো ইজান, তোমার হাসি অন্ধকারেও অনুভব করতে পারে। পদ্ম এসব কথা না শোনার জন্য বলল, আচ্ছা, আপনি কেন ওই হসপিটালে আর চাকরি করবেন না? আমার জন্য কি? জি, সেই জন্যই করবো না। আচ্ছা, আমি বলি কি, আপনি ওই হসপিটালে চাকরিটা করুন। এভাবে তো হয় না। ইছান পদ্মকে পুরো কথা শেষ করতে দিল না, তার আগেই চুপ করিয়ে দিল। তোমার কোনো রকম কথা এই বিষয়ে শুনতে চাই না। যখন তুমি আমার জীবনে ছিলে না, আমার সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। যদি আমার সাথে ঝামেলা না করতে চাও তাহলে আর কথা বলবে না এগুলো নিয়ে। পদ্ম একেবারে চুপসে গেল। এত তেরা সে কখনো দেখেনি। ইছান অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। পদ্ম পিছন থেকে জড়িয়ে ধরেছে। ইছান নিজেও ধরলো, আবার কিছু বলল না। সকাল 9টা। ইছানের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে পদ্মকে পাশে পেল না সে। ভালো করেই জানে পদ্ম এখন থাকবে না। নিশ্চয় নিচে মুনিরা শেখ আর হায়াত শেখের কাছে গিয়েছে। ইছান উঠে ফ্রেশ হতে চলে গেল। তারপর চশমা পরে ফিটফাট হয়ে নিচে নেমেছে। পদ্ম মুনিরা শেখের সাথে নাস্তা বানাচ্ছে, আর ইছান তার ফুপ্পির সাথে কথা বলছে বসে বসে। মুনিরা শেখ পদ্মকে বলেছে ইছানের জন্য নাস্তাটা নিয়ে যেতে। পদ্ম তাই করলো। ইছানের নাস্তাটা টেবিলে রেখে আসলো। খেতে আসুন। ইছান উঠে নাস্তা করতে গেল। পদ্মর সাথে দাঁড়িয়ে আছে। ইছান পদ্মের হাত ধরে বলল, তুমি নাস্তা করেছো? পদ্ম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, করেছি। ইছান পরোটা মুখে নিয়ে বলল। আমাকে ছাড়া খেয়ে নিলে? পদ্ম ইছানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, মা আর ফুপি জোর করেছিল। আচ্ছা, সমস্যা নেই। ইছান নাস্তা শেষ করে উঠে চলে গেল উপরে। পদ্ম রান্নাঘরে মুনিরা শেখ আর হায়াত শেখের কাছে দাঁড়িয়ে আছে। সে আর উপরে যায়নি, নিচেই তাদের সাথে দাঁড়িয়েছিল। ঘড়িতে 12টা বাজে। ইছান তাকালো ঘড়িতে। পদ্ম এখনো পর্যন্ত রুমে আসেনি। ইছানের খুব রাগ হলো। পদ্ম একবারও রুমে আসলো না।
অবশেষে দীর্ঘ সময়ের পর পদ্ম রুমে আসলো। ইঝান ফোনে কথা বলছে। পদ্ম তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলো, একেবারে গোসল করে বের হলো। ইঝান বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন দেখে মনে হচ্ছে কত কষ্টে আছে। পদ্ম পিছন থেকে ইঝানকে দেখছে। গালে সেই দাঁড়িয়ে চশমা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পদ্ম চুলগুলো তোয়ালে থেকে খুলে দিল। ইঝান পদ্মের পাশাপাশি এসে দাঁড়িয়েছে। পদ্ম সোজাসুজি ইঝানের দিকে না তাকিয়ে আয়নায় দেখছে। ইঝান পদ্মের ভিজা চুলে হাত দিয়ে বলল, এত তাড়াতাড়ি গোসল করেছো কেন? এমনি করে ফেলেছি। রুমে আসেনি কেন একবারও? পদ্ম ইঝানের দিকে তাকিয়ে বলল। আসলে কি হতো? ইঝান মজা নিতে বলল, আদর দিতাম। সারাদিন এগুলোই ভাবেন তাই না? না, তোমাকে যখন দেখি তখনই ভাবি, বুঝেছো সুন্দরী? একবার ম্যাডাম, একবার পদ্মফুল, আর একবার সুন্দরী। এত নামে ডাকেন কেন? ভালোবেসে ডাকি। তুমি তো ছোট মানুষ, তাই বোঝো না আমার ভালোবাসা। ভালোবাসার কথা শুনেই পদ্ম হেসে দিল। তাই কতটুকু ভালোবাসেন? ভালোবাসা পরিমাপ করা যায় না, আমি চাইও না পরিমাপ করতে। পদ্ম হেসে দিল। পদ্ম, তোমার ভেজা চুলে একটা চুমু দেই। পদ্ম মনে মনে বলল, সবই তো করে আমার অনুমতিও নেই। পদ্ম কিছু বলছে না। পদ্ম বুঝে ওঠার আগেই পদ্মকে টেনে তার ভেজা চুলে একটা চুমু এঁকে দিল ইঝান। এখন তো অনুমতি নিচ্ছি, পরে এটাও নেব না। পদ্ম দৌড়ে নিচে চলে আসলো। লোকটার সামনে 1 মিনিটও থাকা যায় না। কিছু না কিছু বলে তাকে লজ্জা দিবেই ইঝান। দিন দিন বয়স হচ্ছে আর নির্লজ্জ হচ্ছে। বিকেল 5টা। ইঝানের হসপিটালের সিআই রাশেদুল ইসলাম এসেছে শেখ বিলায়। তিনি বসে চা খাচ্ছেন, কিন্তু ইঝান এখনো আসছে না। হুমায়ুন শেখ তার পাশে সোফায় বসেছেন। যখন থেকে রাশেদুল ইসলাম জেনেছে ইঝান কাউকে কিছু না বলে তার স্ত্রীকে নিয়ে সাজেক থেকে চলে এসেছে, তখন থেকেই তিনি ভেবে রেখেছেন ইঝানের সাথে সরাসরি কথা বলবে। কখনো ইঝান এমনটা করেনি। তিনি ভাবতেই পারছেন না যে ইঝান তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে এসেছে। মূলত তিনি ইঝানকে খুব ভালো জানেন, দেখেই আজ শেখ ভিলায় এসেছেন। হয়তো কোনো ঝামেলা হয়েছে। হসপিটালের 3জন ডাক্তারকে দিয়ে রাশেদুল ইসলাম কল দিয়েছিল ইঝানকে, কিন্তু সে ধরেনি। বুঝেছে কিছু একটা হয়েছে, কারণ ইঝান কখনো এমনটা করেনি। যতবার হসপিটাল থেকে ঘুরতে যেত, সে কোনো সমস্যা হলে সর্বপ্রথম রাশেদুল ইসলামকে জানাতো। ইঝানের এমন কাণ্ডে রাশেদুল ইসলাম অবাক প্রায়। মুনিরা শেখ পদ্মকে উপরেও পাঠিয়েছেন ইঝানকে নিচে নিয়ে আসার জন্য। যেহেতু ইঝান ঘুমোচ্ছে, তাই পদ্ম ইঝানকে ডাকতে গিয়েছে। পদ্ম ইঝানের হাত নাড়িয়ে বলল, শুনছেন? ইঝানের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। পদ্ম আবারও ডাকলো ইঝানকে। ইঝান হকচকিয়ে উঠে বসে পড়েছে। আসলে আপনার হসপিটালের সিআই এসছেন। ইঝান চুলে হাত দিল। আমার চশমা দাও। পদ্ম তড়িঘড়ি করে চশমা দিল ইঝানের। ইঝান নিচে যাওয়ার আগে পদ্ম তাকে উদ্দেশ্য করে বলছে, উনি যদি চান আপনি হসপিটালে ফিরে যান, তাহলে তাই করবেন। না হলে আমি কিন্তু গ্রামে চলে যাব। ইঝান চোখ মুখ শক্ত করে বলল। এর উত্তর আমি পরে এসে দিব। ইঝান নিচে এসে বসে আছে। রাশেদুল ইসলাম ইঝানকে এই পর্যন্ত 3বার জিজ্ঞেস করেছে কেন সে কাউকে কিছু না বলে চলে এসেছে। তিনি ইঝানের কাছ থেকে উত্তরের অপেক্ষায় বসেছিল, কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য হয়ে এসেছে। ইঝান কিছু বলছে না। ইঝান কিছু না বলার কারণ হচ্ছে এখানে হুমায়ুন শেখ বসে আছেন। তার বাবার সামনে এই কথা কোনোভাবেই বলা যাবে না। রাশেদুল ইসলাম আবারও বলল, দেখো ইঝান, আমি তোমাকে সবার থেকে আলাদা ভাবি। সবকিছুতেই তোমাকে আমি গুরুত্ব দেই বেশি। এই পর্যন্ত তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি কেন এভাবে না বলে চলে এসেছো, কিন্তু তুমি কোনো কিছুই বলছো না। এসব তোমার থেকে আশা করতে পারছি না ইঝান। ইঝান উঠে দাঁড়ালো। স্যার, আমি আপনার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই। আমার রুমে আসলে ভালো হয়। রাশেদুল ইসলাম ইঝানের সাথে তার রুমে গেল। স্যার, আপনার হসপিটালের সিনিয়র ডক্টর সানায়া শাহরিনের ব্যবহারে আমি খুবই লজ্জিত। রাশেদুল ইসলাম অবাক হলেন, কারণ ওনার জানা মতে ইঝান আর সানাইয়ের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। মানে বুঝছি না ইঝান, খুলে বলো সব। আসলে স্যার, সানায়া ম্যাম আমাকে পছন্দ করত। তার পছন্দের আকার ভিন্ন ছিল। আশা করি বুঝবেন কিসের কথা বলছি। আমার বিয়ে হয়েছে, উনি সেটা জানেন, তারপরেও তিনি মেনে নিতে পারছেন না। আমি মিথ্যে বলবো না, আমি ওনাকে অপমান করেছি। প্রত্যেক পদে পদে তাকে বুঝিয়েছি আপনাকে মেনে নিতে হবে, আমি বিবাহিত। হসপিটালে থাকাকালীন সময়ে তিনি ব্রেক টাইমে আমার সাথে এসে এসব কথাই বলতেন। একটা মেয়ের সাথে আমি কিভাবে কথা বলি বা ঠিক তাদের কি নজরে দেখি সেটা আপনি ভালো জানেন স্যার। উনি আমার স্ত্রীর সঙ্গে সবচেয়ে নিকৃষ্ট ব্যবহারটা করেছেন। কাচের গ্লাস দিয়ে পদ্মকে আঘাত করে, শুধুমাত্র আমি বিয়ে করেছি বলে, এটা মেনে নিতে পারেননি বলেই এত বাজেভাবে পদ্মকে আঘাত করে। একজন সিনিয়র ডক্টর হিসেবে কিভাবে কাজটা করতে পারেন? হয়তো ভবিষ্যতে দেখা যাবে উনি আপনার হসপিটালের কোনো পেশেন্টকে মেরে ফেলেছেন। এটাও সত্য যে আমি ওনাকে আঘাত করি ঠিক একইভাবে। চাইলে অনেক কিছু করতে পারতাম, তবে আমার মান সম্মান আছে।
আমি মেয়েদের সম্মান করি বলেই আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম কাউকে ব্যথা দেওয়ার আগে ভেবেচিন্তে দেওয়া উচিত। আমার মনে হয় ওনার জ্ঞান বুদ্ধি সব টাটা বাই বাই করে চলে গিয়েছে। ওনার তো প্রাপ্তবয়স হয়েছে, ওনাকে এসব কাজকর্মে মানায় না। স্যার, এখন যদি আপনার মনে হয় আপনি আমাকে আপনার হসপিটালে রাখবেন না, তাহলে আমার কোনো রকম অভিযোগ নেই। তবে এই আবদার করতে পারবেন না যে আমিও ওইখানে থাকবো, আবার সানায়া ম্যামও ওইখানে থাকবে। এটা হলে আমি আগেই দুঃখিত। রাশিদুল ইসলামের যেন সানায়ার প্রতি এক সমুদ্র পরিমাণ ঘৃণা জন্মেছে। তিনি ভাবতেও পারেননি যে সানায়া এমন একটা কাজ করবে। এরকম ডক্টর থাকার থেকে না থাকা ভালো। আমি বরাবরের মতো চাই তুমি থাকো আমার হসপিটালে, আশা করি না করবে না। ইছান রাশিদুল ইসলামের দিকে তাকিয়ে বলল, তাহলে সানায়া ম্যাম? ওর মতন ডক্টর হসপিটালে থাকলে আমার মান সম্মান যাবে। কাল থেকে যেন তোমাকে আমার হসপিটালে দেখি। ইছান হেসে বলল। জি স্যার। রাশিদুল ইসলাম চলে গেলেন। পদ্মের এতক্ষণ মন উসখুস করছিল কখন রুমে যাবে আর ইছানের থেকে শুনবে কি হয়েছে। রাশিদুল ইসলাম যাওয়ার পরপরই ইছান রুমে এসেছে, তার পিছন পিছন পদ্মও দৌড়ে চলে এসেছে। পদ্ম উপরে দৌড়ে এসে হাঁপিয়ে গিয়েছে, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ইছান পদ্মকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে পদ্ম? খারাপ লাগছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? পদ্ম কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। ইছানের হাত ধরে বলল, উনি যে এসছেন কি বলেছে? কাল থেকে ওই হসপিটালেই যাব, কিন্তু তুমি এভাবে হাঁপাচ্ছিলে কেন? দৌড়ে এসেছি সেজন্য। ইছান পদ্মের দুটো হাত পিছন দিকে থেকে তার এক হাত দ্বারা আবদ্ধ করে বলল, তখন কি বলেছ? কখন কি বলেছি? ইছান সন্দিহান দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে বলল, তুই বলনি গ্রামে চলে যাবে? পদ্ম ঘাবড়ে গেল, অপ্রত্যাশিত হাসি দিয়ে বলল, আমি তো মজা করেছিলাম। এবার মজা করার দাম দাও। যতবার মজা করবে ততবার এই ধরনের শাস্তি পাবে। ইছান পদ্মকে টেনে সম্পূর্ণ তার সাথে মিশিয়ে নিল একেবারে। পদ্মের ওষ্ঠ গভীরভাবে তার ওষ্ঠে মিলিয়ে দিল। বেশ কিছু সময় বাদে ইছান পদ্মকে ছেড়ে দিল। ইছান বরাবরের মতোই স্বাভাবিক আছে, কিন্তু পদ্ম সে তো পারছে না। নিজেকে শত শত গালি দিয়ে ফেললো, আর কখনো কারোর সাথে মজা করলেও ইছানের সাথে ভুলেও মজা করবে না। লোকটা খুব বেশিই ভয়ঙ্কর। প্রতিবার কিছু না কিছু করে তাকে লজ্জা দিবে। এই লজ্জার জন্যই বোধহয় সে একদিন শেষ হয়ে যাবে। ইছান দুষ্টুমি করে বলল, আর মজা করবে আমার সাথে? পদ্ম থতমত খেয়ে গেল, মাথা নাড়িয়ে বলল, কখনো করব না, আমার শিক্ষা হয়ে গিয়েছে। ইছান পদ্মের গাল স্পর্শ করলো, বৃদ্ধ আঙ্গুল দিয়ে পদ্মের গাল ছুঁয়ে বলল, এখন তো মজা করেছো তাই শাস্তি দিয়েছি, কিছুদিন পর মজা না করলেও এমন শাস্তি ফ্রি পাবে। পদ্ম চোখগুলো ছোট ছোট করে বলল, উফ, আমার চাই না। ইছান মুচকি হাসলো। তুমি অনিচ্ছুক হলেও দিব। পদ্ম সরে আসলো ইছানের থেকে, অনেকটা দূরে চলে এসেছে, একদম দরজার কাছে। মুচকি হাসেন কেন? আপনার সেই সুন্দর দাঁতটা দেখে হাসবেন। সেই হাসিটা আমার ভীষণ পছন্দের ডাক্তার সাহেব। কথাটি বলেই পদ্ম ভোদ করে দৌড় দিয়ে চলে গিয়েছে। ইছান হাসছে, এখন সেই সুন্দর দাঁতটা দেখা যাচ্ছে। তবে হাসিটা না দেখেই পদ্ম চলে গিয়েছে। কি প্রাণবন্ত মেয়ে, আর কি চমৎকার কথাবার্তা। কাছে এসে কথাগুলো বলতে পারে না, দূরে গিয়ে বলে, ইস, এক কিশোরী মেয়ের প্রেমের বাক্য কি শুদ্ধ। সন্ধে ইছান সোফায় বসে খবর দেখছে। একা একা ভালো লাগছিল না দেখে ইছান মুনিরাশিকে রুমে গিয়েছে। পদ্ম তার ওড়না নিয়ে নাড়াচাড়া করছে। তার শাশুড়িকে একটা কথা বলবে, কিন্তু কেন জানি তার সংকোচ বোধ হচ্ছে। মা, আমার পিরিয়ড হয়েছে। বেশ কিছুক্ষণ পর পদ্ম কথাটি বলতে সফল হলো। মুনিরাশি হেসে বলল, কথাটি বলতে এতক্ষণ লেগেছে তোমার? পদ্ম মিনমিন করে বলল, মা, আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। আমি সরাসরি কারোর কাছে বলতে পারি না এই কথাগুলো। মুনিরাশি পদ্মকে সবকিছু দিল। আমাকে এগুলো বলতে কখনো লজ্জা পাবে না, আমি তো তোমার আরেক মা। পদ্ম হেসে দিল। ভাগ্য করে মুনিরাশিকের মতো একজন শাশুড়ি পেয়েছে, তিনি খুবই ভালো। পদ্ম হাজার কথা বললেও তিনি বিরক্ত হন না, এজন্যই পদ্ম মুনিরাশিককে বেশ পছন্দ করে। ইছান আর রুমে ঢুকলো না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম আর তার মায়ের কথা শুনছিল। এখন যদি রুমে দেখে সবচেয়ে লজ্জা পাবে পদ্ম, তাই সে চলে গেল তার রুমে। পদ্ম আজ রুমেই যাচ্ছে না, এই সময়টাতে তার একা থাকতে ভালো লাগে। পদ্মের মনে হয় কিছু কিছু সময় একা 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 থাকা ভালো, জানে রুমে গেলে ইছান কিছু না কিছু করবে। এমনিতে আছে এক জালে, তার উপর মন একেবারে বিষিয়ে গিয়েছে। একা একা সন্ধ্যাবেলা ছাদে কাটাচ্ছে। চারিদিকে মৃদু বাতাস বইছে, পদ্মের চুলগুলো উড়ছে, পাশের বাসাগুলো থেকে ছাদে আলো আসছে। এই নিয়ে মাত্র 2বার ছাদে উঠেছে পদ্ম। প্রথমবার ইসনিয়ার সাথে উঠেছিল, আর এখন একা উঠেছে। শরীরটা ঠিক থাকলে আরও ভালো করে এই স্নিগ্ধ সন্ধ্যাবেলা উপভোগ করতে পারত, কিন্তু এখন তো তার মনে শান্তি নেই। প্রতিবার এই সময়টাতে পদ্মের মনটা অটোমেটিক্যালি খারাপ হয়ে থাকে।
আজও একই অবস্থা, একটুও ভালো লাগছে না তার। একদম খিচে বসে রইল পদ্ম। ইঝান বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। পদ্ম যে রুমে আসেনি আজ সেটা ইঝান খেয়াল করেছে। জোর করতে চাচ্ছে না পদ্মকে, নিজের ইচ্ছে হলে ঠিকই আসবে, হয়তো এখন লজ্জায় আসতে চাইছে না। রুবিনা খাতুন ইঝানকে কল করেছে। ইঝান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। বেশ কিছু সময়ের পর রিসিভ করলো। ইঝান সুন্দর করে প্রথমেই সালাম দিল। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? জি বাবা, ভালো আছি। তুমি আর দুজনী পদ্ম কেমন আছে বাবা? এই তো ভালোই আছি। বাবা, একটা জরুরি দরকারে কল দিয়েছিলাম। জি মা বলুন। বাবা, পদ্মের বার্ষিক পরীক্ষা শুরু হবে 4 দিন পর। ও কি পরীক্ষা দিবে? ইঝান পদ্মের পড়াশোনার ব্যাপারে একদম ভুলেই গিয়েছে এই গেট টুগেদারের জন্য। নিজে নিজে আফসোস করতে লাগলো, কত বড় ভুল হয়ে গেল তার। জি মা অবশ্যই দিবে। তাহলে বাবা ওকে কবে গ্রামে নিয়ে আসবে? ইঝান সাথে সাথে বলল, কালই নিয়ে আসবো। আচ্ছা বাবা, তুমি কি কাল আসবে ওর সাথে? জি আসবো। তারপর আরো কিছু কথা বলে রুবিনা খাতুন কলটা রাখলো। ইঝান রুম থেকে বের হয়ে পদ্মকে খুঁজছে, কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না। একসময় ইঝানের মাথাটা ভীষণ গরম হয়ে গেল, এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না। ইঝানের এবার টেনশনে ধরলো, পদ্ম আসলে কোথায়। মুনির আশিকের কাছে জিজ্ঞেস করলো পদ্ম কোথায়, কিন্তু তিনিও জানেন না। রুমে আসার সময় ইঝান দেখলো ছাদের দরজা খোলা। মন বলছে পদ্ম ওখানে নেই, তাও গেল ছাদে। ঠিকই মহারানী ছাদে বসে আছেন। আগে ছাদে এসে খুঁজলে এত বেশি হয়রানি হতো না। কি সুন্দর বসে বসে পা দুলাচ্ছে, আর এতক্ষণ সে অযথাই কষ্ট করেছে। ইঝান দ্রুত পায়ে পদ্মের কাছে গেল। পদ্ম চোখ বন্ধ করে বসে আছে। ইঝানের উপস্থিতি টের পেল না। ইঝান পদ্মের হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। পদ্ম আচমকা এমন হওয়াতে ভয় পেয়েছে, আর ইঝানের এমন ব্যবহারে সে খুব অভিমান করেছে, আর পেটেও ব্যথা করছে। পদ্মের চোখে পানি চলে আসলো। তোমাকে কত খুঁজেছি আমি জানো। সন্ধ্যাবেলা এখানে বসে আছো কেন? কাউকে কিছু না বলেও একা একা চলে এসেছো। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর ম্যাডাম এখানে বসে বসে সন্ধ্যা বিলাস করছে। পদ্ম কেঁদে দিয়েছে। ইঝান অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্ম কাঁদছো কেন? পদ্ম কোনো উত্তর দিল না, মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ইজানের খুব খারাপ লাগলো। একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল। মুখটা ছোট করে পদ্মকে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। পদ্মফুল কাঁদছো কেন? সে কি জানে না কাঁদলে তার ডাক্তার সাহেবের খুব কষ্ট হয়? পদ্ম কান্নারত অবস্থায় বলল, আপনি আমাকে এভাবে টান দিয়েছেন কেন? আমি কি ব্যথা পাই না? প্রত্যেকবার আপনি এমন করেন। কথা বলবো না আমি, ছাড়ুন আমাকে। পদ্ম ইঝানের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইঝান আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তাড়াহুড়াতে ভুলেই গিয়েছে পদ্মের যে পিরিয়ড হয়েছে। সরি আমি ভুলেই গিয়েছিলাম তোমার পিরিয়ড চলছে। আর কখনো এমনটা করবো না, আমার টেনশন হচ্ছিল তো পদ্মফুল। পদ্ম অবাক হয়ে গিয়েছে ইঝান কিভাবে কথাটা জানে। সাথে একরাশি লজ্জা এসে হানা দিল তার কাছে। আপনি কি হয়ে জানেন? ইঝান একদম স্বাভাবিক হয়ে বলল, তখনই তুই মায়ের কাছে বলেছো আমি শুনেছি। কিন্তু পদ্ম খবরদার লজ্জা পাবে না, এটা লজ্জার বিষয় না। আমরা ডক্টররা অনেক কিছুই জানি। তোমার কাছে হয়তো কথাটা লজ্জার বিষয় হতে পারে, কিন্তু আমাদের কাছে এগুলো একদম স্বাভাবিক। যেহেতু তোমার ডাক্তার সাহেব একজন মেডিসিন বিশেষজ্ঞ, সো তার এগুলো অনেক মেয়ে মানুষের থেকে শোনা লাগে। আমাদের ডক্টরদের জন্য এগুলো নর্মাল। আর এটার মানে হচ্ছে তুমি একদম সুস্থ আছো। বোকামি আর ভাবতে হবে না এটা নিয়ে। পদ্ম একটু নর্মাল হলো। ইঝান তো ঠিকই বলেছে। পদ্ম আর লজ্জা পেল না। জড়িয়ে ধরা অবস্থায় মাথা তুলে ইঝানের দিকে তাকালো। কেন খুঁজেছিলেন আমায়? পদ্মের চোখের কোনায় পানি আটকে ছিল। ইঝান তার দুটো হাত দিয়ে পদ্মের চোখের পানিগুলো মুছে দিল। তোমার মা কল দিয়েছিল, 4 দিন পর এক্সাম শুরু, কাল তোমাকে গ্রামে যেতে হবে। পদ্মের বুকটা ধক করে উঠল। কাল আবার ইঝান হসপিটালে যাবে, আর কালই তাকে গ্রামে ফিরতে হবে। মনটা মানতে রাজি হচ্ছে না। আর বিয়ের পর এই প্রথম ইঝানকে ছাড়া থাকবে। বাড়ি যেতে ইচ্ছা করছে না। এখন তো আরো কান্না পাচ্ছে। পদ্ম পরপর ঢোক গিলল, কান্না যেন না আসে সেজন্য। কালই কেন যাব? পরশুদিনও তো যেতে পারি। ইঝান পদ্মের দিকে তাকালো। পরশুদিন গেলে এক্সামের সময় আরও ঘনিয়ে আসবে, আর কাল গেলে মোটামুটি কিছু পড়তে পারবে। এখানে তো আর পড়াও হয় না, আবার তোমার বইগুলোও নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল গ্রামে যাবে তুমি। আসলে কাল তো আপনি হসপিটালে যাবেন, পরশুদিন গেলে হয় না? না ম্যাডাম, কালই যেতে হবে। প্লিজ। ইঝান পদ্মকে থামিয়ে দিল। কোনো রকম এক্সকিউজ শুনতে চাচ্ছি না আমি। কাল মানে কাল। পদ্ম ইঝানকে খুব শক্ত করে ধরে কেঁদে দিল। ইঝান বুঝলো না কেন কাঁদছে। ইঝান নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? বেশি ব্যথা পেয়েছিলে যখন টান দিয়েছিলাম? পদ্ম মাথা নাড়ালো, তার মানে সে কাঁদছে অন্য কারণে। ইঝান আবারও বলল, তাহলে কেন কাঁদছো? তুমি কি এক্সামকে ভয় পাও? পদ্ম কোনো উত্তর দিল না। যতবারই মনে পড়ে ইঝানকে ছেড়ে তাকে গ্রামে যেতে হবে, ততবারই চোখ ভরে পানি উপচে পড়ে। ভালো লাগে না তো তাকে ছাড়া।
এই কথা কিভাবে বোঝাবে তার ডাক্তার সাহেবকে? আচ্ছা, পদ্ম তো হাসলে তিনি বুঝে যান, তাহলে এই কথা বুঝছে না কেন? নাকি বুঝেও না বোঝার মতো রয়েছে? ইজান এখন বিরক্ত হলো। অকারণে কান্না করার কোনো মানেই হয় না। হয়েছে, অনেক কেঁদে ফেলেছ। যতবারই কাঁদো আমার জামা কাপড় একদম ভিজিয়ে ফেলো। কোনো কারণ ছাড়া আমাকে জড়িয়ে ধরে আমাকে বুকে এসে কান্না করা যাবে না। আপনি তো প্রথমে আপনার কাছে টেনে নিয়েছেন, এখন এমনটা বলছেন কেন? আরেকটু কাঁদি। ইজান খেয়াল করেছে পদ্ম নাক টানছে আর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। মেয়েটা যে কেঁদে একেবারে লাল হয়ে গেল, সেটা কি মনে আছে তার? টমেটোর মতো লাগছে একদম। না, আর একটু কাঁদা যাবে না। কাঁদলে অন্য কোথাও কাঁদো, আমার কাছে এসব চলবে না। পদ্মের আরও ঠেলে কান্না আসলো। মানুষটা ভীষণ স্বার্থপর। তার মনের কষ্টগুলো এখন অনুভব করতে পারছে না কেন? খুব তো তখন পটু পটু কথা বলতে পারে, আবার তার বুকে কান্নাও করা যাবে না। পদ্ম ইছানকে আবারও জড়িয়ে ধরলো। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডাক্তার সাহেব, আমার মন বসবে না ওখানে। বিয়ের পর একদিনও থাকিনি, কাল থেকে থাকবো কিভাবে? আপনি নাকি আমার হাসি অন্ধকারে অনুভব করতে পারেন। আজ যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন বুঝতে পারছেন না, অনুভব করতে পারছেন না? ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকতে। আপনি ছাড়া আপনার পদ্ম ফুল একেবারেই শূন্য, আর আমি 100 বার আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদবো, কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ। ইজান বিস্মিত হয়ে আছে। এসব কথা কি পদ্ম বলছে? মেয়েটা যে তাকে অজান্তেই ভালোবেসে ফেলেছে, এটা কি সে জানে? ইস, আগে এমনটা হবে জানলে এই ট্রিক্স আরো আগে কাজে লাগাতো। ইজান ঠোঁট কামড়ে হাসছে পদ্মের কাহিনী দেখে। সকাল 10টা। ইজান পদ্মকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পদ্মের খুব কান্না পেয়েছিল, তাও নিজের মনটাকে শক্ত রেখে বাসা থেকে বের হয়েছিল। গাড়িতে উঠেই মনটা হু হু করে উঠল। 14 দিন যেন 1 বছরের মতো লাগবে তার কাছে। বিয়ের প্রথম প্রথম গ্রামে যেতে খুব ইচ্ছে করেছিল, এখন ঢাকা শহরে থাকতে মন চাচ্ছে। ইজান নিজেই ড্রাইভ করছে। পাশের সিটে পদ্ম মন খারাপ করে বাহিরে তাকিয়ে আছে। যতবার মনে পড়ছে ইজানকে ছাড়া তার থাকতে হবে, ততবার যেন মনটা ভেঙে যাচ্ছে তার। অসহ্য ব্যথা একদম। মাঝে মাঝে পদ্ম ইজানের দিকেও তাকাচ্ছে। লোকটা একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে। পদ্ম নীরবতা ভেঙে ইজানকে বলল, আমি যে চলে যাচ্ছি আপনার কষ্ট হচ্ছে না? ইজানের দৃষ্টি সামনের দিকে, পদ্মের দিকে একবারও তাকালো না। না, কেন কষ্ট হবে? তুমি তো এক্সাম দিতে যাচ্ছ, শেষ হলেই আবার চলে আসবে। পদ্মের মনটা আবারও ভেঙে গেল। জানি তো কষ্ট হচ্ছে না, আপনার মনে তো আর আমি নেই যে আমার জন্য কেন কষ্ট হবে। কষ্ট তো হবে অন্য মেয়ের জন্য। ইজান গাড়িটা থামালো, অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে। ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিত সে। গ্রামে যাচ্ছে এই শোকে বোধহয় পাগল হয়ে গিয়েছে। ইজান পদ্মের দিকে অনেকটা ঝুঁকে গেল, যা দেখে পদ্ম ঘাবড়ে গিয়েছে। কি বললে তুমি? পদ্ম থতমত খেয়ে গেল। না না, কিছু বলিনি। আপনি গাড়ি চালানো বন্ধ করলেন কেন? ইজান হেসে দিল, তাও আবার সেই সুন্দর হাসিটা। উফ পদ্ম, তুই আজ শেষ হবি এই হাসি দেখে। ইজান আবার ঠিকঠাক মতো বসলো। পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। হুটহাট এমন হওয়াতে ঘাবড়ে গেল অনেকটা। ইজান হেসে বলল, যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্যই তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে তো আর ম্যাডাম যেতে চাইবে না। পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখাই না। পদ্ম মুখটা বাঁকালো। ভেবেছিল ইজান দেখেনি, কিন্তু ইজান ঠিকই দেখে নিয়েছে, আর জানেও পদ্ম কেন এমন করেছে। মুখ বাঁকিয়ে লাভ নেই, যদি এমন করো ইজান কিন্তু তোমাকে আর গ্রাম থেকে আনবে না। পদ্ম তেড়াভাবে উত্তর দিল, আমি নিজেই চলে আসব। যদি একা না আসতে পারি তাহলে মা আর পুষ্পকে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব। ইজান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার সতীন অলরেডি তোমার বরের সাথে সংসার করছে। তুমি কি আসলেই বুঝছো না আমি কেন তোমাকে ওখানে এত তাড়াতাড়ি রেখে আসছি? আমি তো আরেকটা বিয়ে করছি। তোমার দাওয়াত রইল, অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে। আমি আর তোমার সতীন খুবই খুশি হব। পদ্ম যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ইজানের কথাটা খুবই বাজে ছিল। এক বউ থাকতেও আবার বিয়ে করার কথা বলছে। পদ্ম কেঁদে ফেলল। আপনি খুব খারাপ, আমি আপনার সাথে থাকবো না। এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করেছেন। আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না, কারণ আমি গ্রামের মেয়ে। আপনার চোখে তো শহরে মেয়েদেরকেই ভালো লাগে, আমাকে কেন লাগবে? দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার, এখানেই নামিয়ে দিন, আমি একাই চলে যেতে পারবো। ইজান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে, কিন্তু তিনি তো একেবারে কেঁদেই দিল। ইজান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল। পদ্ম ফুল, আমার চোখে তুমি সবসময় সুন্দর। আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি, তবে এটা ঠিক বিয়েতে আমার মত ছিল না, আমার মা জোর করেছিল। এই যে তোমাকে আদর দেই, ভালোবাসি, এগুলো আমি মন থেকেই দেই। বিয়ের পরের দিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি।
প্রথমে মানতে পারছিলাম না, এখন তুমি গ্রামে যাচ্ছ, আমি সহ্য করতে পারছি না। ইজান শেখের জীবনে প্রথম নারী তুমি, যার প্রতি সে এতটা দুর্বল, যাকে না দেখে ইজান তার সকালটা শুরু করতে পারে না, যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায়, যার প্রতি ইজানের বুক ভরা ভালোবাসা রয়েছে, সেই মেয়েটি তুমি পদ্মফুল। তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে। ইজানের কথা শুনে পদ্ম কষ্টের মাঝেও হাসলো। আপনি অনেক ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন, এই কথাও কিন্তু ভুলে যাবেন না। ইজান হেসে দিল। হুম, একটু ভুলবো না। পদ্ম ইছানের বুকে একটা সুন্দর করে চুমু এঁকে দিল, তারপর গভীরভাবে ইছানকে জড়িয়ে ধরলো। ইছানও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আরও এক হাত দিয়ে ড্রাইভ করছে। দেখতে দেখতে পদ্ম আর ইছান গ্রামে ঢুকলো। পদ্ম ঘুমিয়ে আছে, সে যে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই। ইছান পদ্মের বাসার জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে, সাথে অনেক বাজারও করেছে। আসার সময় মুনিরা শেখ বলে দিয়েছিল ও যেন বাজার করে নিয়ে যায়, আর নতুন বর বিয়ের পর প্রথমবার মেয়ের বাড়িতে গেলে বাজার করতে হয়। আর ইজানও তাই করলো। তার মা যা যা বলে দিয়েছে সে সব কিছুই নিয়েছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পদ্ম এগুলো কিছুই দেখতে পারলো না, সে তখন ঘুমেছিল। ইজান পদটা ভুলে গিয়েছে, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পদ্মকে জাগালো। ইজান পদ্মকে ডেকেই যাচ্ছে, কিন্তু পদ্ম ঘুম থেকে উঠছে না। এবার ইজান পদ্মের মুখে পানি ছিটালো, সাথে সাথে পদ্ম হড়বড় করে চোখ খুললো। উঠেছো তুমি? আমি কতক্ষণ ধরে ডাকছিলাম তোমায়। পদ্ম চোখ পিটপিট করে ইজানের দিকে তাকালো। কি হয়েছে? ইজান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে পদ্মের দিকে। তোমার গ্রামে ঢুকেছি, কিন্তু পথটা ভুলে গিয়েছি, চিনতে পারছি না ঠিক। পদ্মের মনে হলো সে ঘুমিয়েই ভালো ছিল, এখন আবার মনটা খারাপ করে দিল লোকটা। পদ্ম ঢোক গিলল। আচ্ছা আপনি গাড়ি চালান, আমি বলছি। পদ্ম বলছে আর ইজান সেই মোতাবেক গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে বলতে গিয়ে তার কান্না চলে আসছে, তবুও সে মনটা একদম ঠিক রেখে ইজানকে বলল। পদ্মের বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে। গ্রামের রাস্তাগুলো একেবারে সরু, রাস্তার চারপাশে গাছ আর ধান ক্ষেত। ইজান গাড়ি চালানোর পাশাপাশি চারপাশটাও একটু দেখে নিয়েছিল। যখন গ্রামে এসেছিল তখন এসব কিছুই খেয়াল করেনি। পদ্ম গাড়ি থেকে নামলো, আর পুষ্প সেটা দেখে দৌড়ে তার আপুকে গিয়ে জড়িয়ে ধরেছে। মা, আপু এসেছে। রুবিনা খাতুনও আসলো, তার মেয়েকে একেবারে বুকের সঙ্গে মিশিয়ে রাখলো। পদ্মের মাথায় কয়েকটা চুমু দিল রুবিনা খাতুন। পদ্মও একদম তার মাকে জড়িয়ে ধরে আছে পাখির ছানার মতো। ইজানের সাথে কিছুক্ষণ কথা বলল রুবিনা খাতুন, কিন্তু পুষ্প কোনো রকম কথা বলল না। ইজান একবার ভুলবশত তাকিয়েছিল, কিন্তু মেয়ে তাকে দেখে মুখটা ভেঙিয়ে দিল। ইজান একেবারে হকচকিয়ে গেল, বুঝেছে এর রাগ এখনো কমেনি। ইজান শান্ত কণ্ঠে রুবিনা খাতুনকে বলল, তাহলে মা, আমি এখন আসি। রুবিনা খাতুন অবাক হয়ে গেল। আসি মানে কি, এখনই চলে যাবে নাকি? নতুন জামাই প্রথম বাড়িতে এসেছে, মাত্র এখনই যাওয়ার কথা বলছে। কি বলছো বাবা, এখন চলে যাবে মানে? ইজান সৌজন্যবোধক হাসলো। আসলে মা, আজ কিন্তু আমার ডিউটি ছিল, তাও ছুটি নিয়েছি শুধুমাত্র পদ্মের জন্য। এখন আবার চলে যেতে হবে, কারণ কাল থেকে আমাকে ডিউটিতে ফিরতেই হবে। পদ্ম জানে সব। শেষের কথা বলার সময় ইজান পদ্মের দিকে তাকালো। মেয়েটার চোখ যে পানিতে টলমল করছে তা বোঝাই যাচ্ছে। ইজানের কথা কোনো মতেই রুবিনা খাতুন রাজি নন, অন্তত আজ রাতটা থাকতেই হবে। ইজান বলছে সম্ভব না, তাও তিনি জোর করছেন। ইজান অনুরোধের সুরে বলল, আজ না মা, আমি তো আসবই আবার, পরে একদিন না হয় থাকা যাবে, এখন আমাকে আসতে হবে। দুপুরের খাবারটাও কি খেয়ে যেতে পারবে না? ইজান ভাবলো কিছুক্ষণ, তারপর ভেবে বলল, জি, খেয়ে যাব। রুবিনা খাতুন খুশি হলো, সাথে পদ্মও। পদ্ম তো খুশির শেষ নেই, কিন্তু পুষ্প তৎক্ষণাৎ বলে উঠল, এই লোককে আমাদের বাসায় খেতে দিবা না। ওদের বাসায় যখন গিয়েছিলাম তখন উনি আমাকে একটুও ঘুরতে নেননি। আবার একদিন প্রায় দুপুরের সময় সকালের নাস্তা খেতে দিয়েছে। পুষ্পের কথায় ইজান লজ্জা পেল। এই বিচ্ছু মেয়ে যে একদম সরাসরি অপমান করে দেয় কে জানতো। রুবিনা খাতুন পুষ্পকে চোখ রাঙাচ্ছে, এই মেয়ে কখনো ভালো হবে না। বাবা, তুমি কিছু মনে করো না ওর কথায়, ও এমনই। আমি কত বকি, কিন্তু সে বকা খাওয়ার পর সব আবার ভুলে যায়। ইজান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সমস্যা নেই মা। রুবিনা খাতুন পদ্মের উদ্দেশ্যে বলল, পদ্ম, ইজান বাবাকে ভিতরে নিয়ে যা। ইজান পদ্মের সাথে ভিতরে ঢুকলো। পদ্ম ইজানকে তার রুমে নিয়ে গেল। পদ্ম রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়েছে। ইজান পকেটে হাত গুজে পদ্মের সোজাসুজি দাঁড়ালো। এসেছো তো ঘুমিয়ে ঘুমিয়ে, যেখানে আমার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকার কথা সেখানে তুমি কাজটা করছো। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজান এটা দেখে পদ্মের পাশাপাশি শুয়ে পড়েছে। চলেই তো যাবো একটু পর, তাও রাগ দেখাচ্ছ। পদ্ম ইজানের দিকে ফিরল এবার। রাগ করছি না তো, আমার আসলে ভালো লাগছে না। কেন লাগছে না? জানি না। কেন জানো না? আমি চলে গেলে ভালো লাগবে তোমার?
পদ্ম ইছানকে জড়িয়ে ধরেছে। ইজান হাসছে, মেয়েটা একটু পাগলাটে ধরনের। আপনি চলে গেলে আমার একটু ভালো লাগবে না ডক্টর সাহেব। ইজান পদ্মকে কিছু বলতে যাবে তার আগেই ডাক পড়েছে। পুষ্প দরজার ওপাশ থেকে বলল তারা যেন তাড়াতাড়ি খেতে আসে। পদ্মের খাওয়ার আগেই শেষ, কিন্তু ইজানের জন্য বসে রইল। তাদের খাওয়া শেষ করে পদ্ম আর ইজান রুমে আসলো। ভাবতেই মন কেমন করে উঠলো, কারণ এই তো এখনই ইজান চলে যাবে। পদ্ম আর ইজান পাশাপাশি বসেছে, দুজনেই চুপ করে আছে। ইজান পদ্মের মাথায় হাত দিয়ে বলল, শোনো, এক্সামগুলো ঠিকঠাক মতো দিবে। আমি হয়তো আসতে পারি, আবার নাও আসতে পারি। চেষ্টা করব আসার জন্য, তুমি কিন্তু ভালো করে এক্সাম দিবে। ইজান ভেবেছে পদ্ম আর কিছু বলবে না, তাই সে বলল, তাহলে আসি। হ্যাঁ, ঠিকঠাক মতো চলবে, আমি কল দিব তোমায়। পদ্ম ইজানের হাত ধরে বলল। এত তাড়া কিসের? আর একটু বসুন না। ইজান পদ্মকে মোবাইলটা দেখালো, যেখানে বড় করে উল্লেখ করা 5:45 বাজে। দেখো, অলরেডি আমি লেট করে ফেলেছি অনেক। আমাকেও তো বাসায় ফিরতে হবে, তাই না? পদ্ম এখন আবার কেঁদে উঠল। আজ থাকলে কি এমন ক্ষতি হতো? ইজান এসে পদ্মের গালে হাত বুলাচ্ছে। এই 2 দিন তুমি যতবার কেঁদেছ, জীবনেও মনে হয় এতবার কাঁদনি। পদ্ম ইজানকে অবাক করে দিয়ে একটা কাজ করলো। পদ্ম ইজানের ওষ্ঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। মুহূর্তেই পদ্ম নিজেই চোখটা বন্ধ করে ফেললো, কিন্তু ইজান বেটা তো ছাড়ছে না। পদ্ম অনেক কষ্টে ছাড়িয়ে নিল নিজেকে। ওদিক মুখ রেখে বলল, আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না ডক্টর সাহেব। পদ্ম ফুল কিন্তু রাগ করবে। এবার আপনি আসতে পারেন। পদ্মের পরীক্ষা শুরু হয়েছে 4 দিন হলো। এর মাঝে 2টো পরীক্ষাও শেষ। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কারণ ইজান প্রতি রাতে কল দিয়ে হুমকি দেয় যদি কোনো সাবজেক্টে 80+ নাম্বার ছুটে যায় তাহলে ইজান তাকে আর বাসায় নেবে না। জানি এগুলো মজা করে বলে, তাও নিজের মান সম্মান শ্বশুরবাড়ির কাছে রাখার জন্য ভালো করে পড়াশোনা করে। একটা মানসম্মত রেজাল্ট করা লাগবে, যে করেই হোক। রোববার গণিত পরীক্ষা, সেই হিসেবে পদ্ম দিনরাত অঙ্ক নিয়েই বসে আছে। এই এক বিষয় যেটাতে পদ্ম খুবই দুর্বল, শত মন দিয়ে চেষ্টা করলেও পারে না। পদ্ম পড়ার টেবিলে বসে আছে, তার মাথা আর কাজ করছে না। এই সাবজেক্টটা নিয়ে আর পারে না। ইজান কল করেছে। পদ্ম পড়ার টেবিল থেকে উঠে গিয়ে কলটা রিসিভ করলো। ইজান শান্ত কণ্ঠে বলল, কি করছো পদ্মফুল? পদ্ম চিন্তিত হয়ে বলল, আমার আর ভালো লাগছে না, এত চিন্তা মাথায় নিতে পারছি না। পদ্মের কথায় ইজান ভ্রু কুঁচকালো। কি এমন হয়েছে যে এমন কথা বলছে? কি হয়েছে বলবে তো, না বললে কিভাবে বুঝবো? আমি অঙ্ক পারছি না। আপনি তো আমাকে বলে দিয়েছেন যে প্রতি বিষয়ে 80-এর উপরে নাম্বার থাকতে হবে। আচ্ছা আপনিই বলুন, আমি কি এত ভালো শিক্ষার্থী যে এমন রেজাল্ট হবে আমার? সব বিষয় ঠিক আছে, গণিত বিষয়টাকে একটু ছাড় দিলে হয় না? ইজান পদ্মের কথা শব্দ ছাড়া হাসলো। এই মেয়ে এটার জন্য এত টেনশন করছিল? হাস্যকর ব্যাপার। পরক্ষণে ইজান গম্ভীর কণ্ঠে বলল, কোনো ছাড় দেওয়া যাবে না। আমি এত ভালো মানুষ নই ম্যাডাম। পদ্ম রেগে গেল। এই বিষয়ে একটু ছাড় দিলেও পারতো, বড্ড বাজে লোক একদম। আপনাকে কে বলেছে আপনি ভালো মানুষ? পচা লোক, আপনি মোটেও ভালো মানুষ নন। ইজান এবার শব্দ করে হাসলো। ইজানের হাসির শব্দ শুনে পদ্মের রাগ নিমিষেই চলে গেল। সেও হাসছে। আমার পদ্মফুলের রাগী কথাগুলো এত মজা লাগে কেন বলো তো? পদ্ম কথাটা শোনার মুহূর্তেই চোখটা বন্ধ করে ফেললো। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে ইজান বলল, আচ্ছা তাহলে কলটা রেখে দেই আমি। পদ্ম সাথে সাথে বলল, না না, আচ্ছা আপনি এখন কি করছেন? এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে একজনের পারমিশন ছাড়া ভিতরে যাব না। পদ্ম কথাটা বুঝলো না ইজান আসলে কি বলছে। বুঝিনি, কি বলছেন? ইজান একটা নিঃশ্বাস ছাড়লো। তোমার আমাকে এখন এই মুহূর্তে দেখতে মন চাচ্ছে। পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো কি বলবে। দেখতে মন চাইলে আপনি কি আসবেন নাকি? আর এখন তো আসাও সম্ভব না, কত দূরের পথ। আমি বলেছি তোমার এখন আমাকে দেখতে মন চাচ্ছে কিনা, আর তুমি কি বলছো আসবেন নাকি কত দূরের পথ? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। অতিরিক্ত কথা বলা পছন্দ না। পদ্মের তো মনে মনে ঠিকই মন যাচ্ছে, কিন্তু ইজানকে কথাটা বলবে কিভাবে? পদ্ম কথা বলছে না দেখে ইজান ধমক দিল, কথা বন্ধ কেন? 2-2বার জিজ্ঞেস করছি, আমার কথা কি গায়ে লাগছে না তোমার? পদ্ম আমতা আমতা করে বলল, ভীষণ মন চাচ্ছে। তাহলে দরজা খোলো। পদ্ম অবাক হয়ে গিয়েছে, দরজা খুলবে কেন? দরজা কেন খুলবো? এখন রাত প্রায় 12টা বাজে, আমার তো ভয় লাগছে। ইজান বিরক্ত হলো। এ কি আসলেই কিছু বুঝতে পারছে না? কলটা কেটো না, যাও দরজা খোলো, একটা সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য। পদ্ম কিছু বলল না। ইজানের কথা মতো কলটাও কাটলো না। আস্তে আস্তে গিয়ে দরজা খুলছে, যদিও ভয় কাজ করছে, কারণ এত রাতে দরজা খুলবে। কাউকে ভয় না পেলেও ভূতকে তো ভয় পাই। যদি হঠাৎ দরজা খুলতেই সামনে এসে পড়ে। ঠিক এই কথাগুলো মনে করে পদ্মের পা চলছে আবার চলছে না। পদ্ম আল্লাহ আল্লাহ করতে করতে গিয়ে দরজা খুলছে। পদ্ম দরজা খুলে 404 ভোল্টেজের শক খেলো। এদিকে ইজান দাঁত দেখিয়ে হেসে দাঁড়িয়ে আছে।
পদ্ম অবাক হয়ে পিছনে ফিরল, ভেবেছে এটা মিথ্যা। আবার ইছানের দিকে ফিরে তাকালো। এটা স্বপ্ন নয় তো? তাড়াতাড়ি নিজের হাতে একটা চিমটি কাটলো। না, এটা স্বপ্ন না, আসলে ইছান দাঁড়িয়ে আছে। পদ্মের রিয়াকশন দেখে ইছান হাসছে। নিশ্চয়ই সে খুব বড় করে অবাক হয়েছে। ইছান হেসে পদ্মকে জড়িয়ে ধরল। পদ্মের মাথায় হাত বুলিয়ে বলল, পদ্ম, আমি ইজান। এত অবাক হওয়ার কিছু নেই। পদ্মা অবাক হয়ে তার কথা বন্ধ হয়ে গিয়েছে। সত্যি এটা আপনি তো? ইছান হেসে দিল। হ্যাঁ, এটা আমি। অবিশ্বাস্য, কিন্তু আপনি এখন এখানে কেন? ইছান ভ্রু কুচকালো, পদ্মকে ছেড়ে দিল। ওকে, তাহলে আমি চলে যাব।